আর সাউন্ড আর ভিডিও সব কিছু ঠিক আছে কিনা একটু কনফার্ম করিও। সাউন্ড ভিডিও সব কিছু ঠিক আছে কিনা কনফার্ম করিও। আর যারা যারা জয়েন করছো অ্যাড্রেসটা একটু দিয়ে দিও। আচ্ছা, আমরা প্রথমে বলে রাখি যে আমাদের সি প্রোগ্রামিং পড়ানোর সময় আমাদের কিছু কিছু জিনিস আমাদেরকে স্লাইডে পড়াইতে হবে। তো অর্থাৎ কিছু জিনিস এগুলো অনেক বেশি লেখা লাগে। তো লেখাগুলো আসলে এতগুলো লিখে লিখে পড়াতে গেলে অনেক ঝামেলা, কিন্তু অন্যান্য জায়গায় ইফেক্ট ফেলে না। তো এরকম যেই জিনিসগুলো হচ্ছে আমাদের স্লাইডে পড়াইতে হবে সেগুলো আমরা একটু পরে পড়াবো। একটু পরে বলতে মানে নেক্সট আমাদের নেক্সট উইকের পর উইক থেকে পড়াবো। আর সি প্রোগ্রামিং করাটাও তোমাদেরকে তো ল্যাপটপে শিখাইতে হবে। তো আপাতত হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে তোমাদের যে টপিকসগুলো ইম্পর্টেন্ট, যেমন ফর এক্সাম্পল এখন আমাদের কন্ট্রোল স্টেটমেন্ট পড়বো আমরা আজকে। এই কন্ট্রোল স্টেটমেন্টটা আমরা আগে পড়ে ফেলবো, বাট এর মাঝখানে আমরা কিছু জিনিস বাদ দিছি। যে জিনিসগুলো বাদ দিই সেগুলো আমরা স্লাইডে একসাথে দেখাবো। সো টেনশনের কোনো কারণ নাই, তবে সেগুলোর জন্য এখানে কোনো প্রবলেম হবে না। তাহলে আমরা শুরু করি। আচ্ছা, প্রথমত আসি, সি প্রোগ্রাম তোমার করতে গেলে তোমাকে যদি একটু আপগ্রেড লেভেলের সি প্রোগ্রাম করতে হয়, বা এতদিন পর্যন্ত আমরা যেগুলো করছি এগুলো সিম্পল সি প্রোগ্রাম, এখানে আহামরি কোনো কাজ নেই। তো এখন যদি আমরা একটু ভালো করে করতে যাই তখন তোমাকে একটা স্টেটমেন্ট সম্পর্কে জানতে হবে, যার নাম হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ট্রোল স্টেটমেন্ট। এখন কথা হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট কাকে আমরা বলি, যে আমরা বলবো যে কন্ট্রোল স্টেটমেন্ট বলতে আসলে আমরা কি বুঝি। তো সবাই একটু ভালো করে খেয়াল করে দেখি কন্ট্রোল স্টেটমেন্ট আলটিমেটলি আমরা কন্ট্রোল বলতে কি বুঝি। ওকে, একটু খেয়াল করে দেখো, যখন আমরা ফ্লো চার্ট পড়ছিলাম তখন আশা করি সবাই এই জিনিসটার সাথে পরিচিত হয়ে গেছো। কিছু কিছু জায়গায় আমাকে কিছু শর্ত দেওয়া লাগে, যেমন আমাদের যদি এটা হয় তাহলে এটা করব, অন্যথায় এটা করব। তাহলে জিনিসটা দেখো, এই যে আমরা ডিসিশন নিয়েছিলাম যে যদি এটা হয় এটা করব, অন্যথায় এটা করব। এরপর আমরা লুপ করছিলাম, যতক্ষণ পর্যন্ত না এটা হয় ততক্ষণ পর্যন্ত এটা করতেই থাকবো বারবার। এই যে কন্ট্রোলিংয়ের ব্যাপারগুলা, অর্থাৎ তুমি তাকে কন্ট্রোল করতেছো, এতদিন পর্যন্ত যেগুলো করছো সে অটোমেটিক করতেই আছে। আর এখন বলতেছো না এটা হলে এটা করবা, এটা হলে এটা করবা, কিচ্ছু না হলে এটা করবা, এরকম তুমি কন্ডিশন দিয়ে তাকে আলাদা করে দিচ্ছ। অথবা তুমি একই কাজটাকে বারবার করাচ্ছ যে এই কাজটা করতেই থাকো করতেই থাকো করতে থাকো, যখন আমার এখানে যাবা তখন শেষ করে দাও। এই যে আমরা আমাদের সি প্রোগ্রামিংয়ে এই ধরনের পারপাসগুলা, এই ধরনের পারপাস আমার কী করতে হবে, কন্ট্রোল করতে হবে। আর কন্ট্রোল করার জন্য যে স্টেটমেন্টগুলো ব্যবহার করি তার নাম হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট। তার নাম হচ্ছে কি, কন্ট্রোল স্টেটমেন্ট। এবার আসি, এই কন্ট্রোল স্টেটমেন্টকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, আর একটা হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। তাহলে আমরা একটু দেখি, এই যে আমাদের কন্ট্রোল স্টেটমেন্ট, তাকে দুইটা ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে কন্ডিশনাল আর একটা হচ্ছে লুপ। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি নামগুলা। একটা হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল
স্টেটমেন্ট, আরেকটা হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। একটা ছিল কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট আর একটা ছিল লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। তাহলে আসো, তাহলে আমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট আর একটা হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। নাম দেখে বোঝা যাচ্ছে কোন জায়গায় আমি কাকে কন্ট্রোল করব। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট মানে হচ্ছে এটা একটা কন্ডিশন দিয়ে ওই কন্ডিশনটা মেনটেন করবে। আর লুপ কন্ট্রোল স্টেটমেন্ট মানে কি, একই কাজ বারবার করাবে। তাহলে জিনিসটা যেমন তুমি ধারার যোগফল যেগুলো করতে চাচ্ছ, সেই ক্ষেত্রে ধারার যোগফলে কিন্তু আমার একই কাজ বারবার করা লাগে, বারবার 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 বারবার। এই বারবার এই ধরনের কার্যকলাপগুলোর জন্য লুপ কন্ট্রোল স্টেটমেন্ট ইউজ করব। আর যেখানে হচ্ছে না, এই শর্ত হলে এটা করব শেষ, এই শর্ত না হলে এটা করব শেষ, তাহলে এখানে বারবার করা লাগতেছে না, একটা শর্তের সাপেক্ষে করে ফেলতেছে। এই যে একটা শর্ত দিয়ে যদি সে করে ফেলে তখন তাকে বলি কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, একটা কন্ডিশন বা শর্ত। আর যেখানে আমার বারবার একই কাজ করা লাগে সেটাকে আমরা বলি লুপ, তখন তাকে বলি লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। তাহলে আমরা বুঝলাম আমাদের সি প্রোগ্রাম করতে গেলে আমাকে কন্ট্রোল স্টেটমেন্ট করতে হবে। এই কন্ট্রোল স্টেটমেন্ট দুই ধরনের আছে, একটা হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট আর একটা হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। এবার আসি, এখন এই আমাদের কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট যদি আমরা পড়তে যাই, এখানে আমরা কি কি পাবো, অর্থাৎ কোন কোন স্টেটমেন্টগুলো আমরা ব্যবহার করে আমরা কন্ডিশন দিতে পারবো। তো তার মধ্যে আমরা একটা একটা করে দেখি। প্রথমে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ইফ স্টেটমেন্ট। প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে কি, ইফ স্টেটমেন্ট। প্রত্যেককে আমরা একটা একটা করে ব্যাখ্যা দিব। অর্থাৎ তুমি তো এখন তো তোমাকে জাস্ট নামটা শেখাচ্ছি, বাট সে কীভাবে কাজ করে, তাকে কিভাবে লিখতে হয় আমরা একটা একটা করে ব্যাখ্যা করব। তাহলে প্রথমে একটা একটা করে আসো, নামগুলো বলে দিই। ইফ স্টেটমেন্ট, তোমাদের নোট করতে সুবিধা হবে নাম বলে দিলে। ইফ স্টেটমেন্ট, এরপরে আমাদের হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট, এরপর হচ্ছে আমাদের এলস ইফ স্টেটমেন্ট, আমাদের হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। এরপরে আমাদের হচ্ছে এলস ইফ, এলস ইফ স্টেটমেন্ট। এরপর আমাদের হচ্ছে এলস ইফ স্টেটমেন্ট, যাকে অনেক সময় আমরা নেস্টেড ইফও বলি। ওকে, দেন লাস্ট আমরা ফাইনালি এখানে আরেকটা পাবো যার নাম হচ্ছে সুইচ স্টেটমেন্ট। তাহলে একটু খেয়াল করো, তাহলে আমরা কন্ডিশনাল দিতে গেলে এরকম যে আমাদের ইফ স্টেটমেন্ট থাকতে পারে, তারপর হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট থাকতে পারে, তারপর হচ্ছে এলস ইফ স্টেটমেন্ট থাকতে পারে, অনেক সময় নেস্টেড ইফ বলা হয়, আর একটা হচ্ছে সুইচ স্টেটমেন্ট থাকতে পারে। তো আমি সিম্পলভাবে বললে এভাবে বলি, ইফ কথার অর্থ কি, যদি। তো আমার এখানে একটা শর্ত থাকে এরকম, যদি এটা হয় এটা করো, এরকম। ইফ এলস মানে কি, ইফ মানে হচ্ছে যদি, এলস মানে হচ্ছে নয়তো। তাহলে যদি এটা হয় এটা করো, নয়তো ওইটা করো। আর এলস ইফ মানে হচ্ছে আমরা পরে দেখবো আস্তে আস্তে, যদি এটা হয় এটা করো, এটা হয় এটা করো, এটা হয় এটা করো, একবার কিচ্ছু যদি না হয় অন্যথায় এটা করো। তারপর হচ্ছে সুইচ স্টেটমেন্ট মানে হচ্ছে কি, আমরা সুইচ দিই না, সুইচ এটা টিপ দিলে মনে করো আমার অনেকগুলো সুইচ আছে, তার মধ্যে যেটা টিপ দিব সেটা কাজ করবে। এই সুইচের মধ্যে আমার এরকম অনেকগুলো কী থাকে, আলাদা আলাদা কেস থাকে, যেই কেসটা আমরা আইডেন্টিফাই করব, সেই কেসের আন্ডারে যে আছে সে আউটপুটে শো করবে। সো তোমাদেরকে এখনও শিখাই নেই, সো তোমাদের ওইদিকে যাওয়ার দরকার নেই। জাস্ট মাথায় রাখবো, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে আমরা ইফ এলস ইফ সুইচ এই চারটা নিয়ে আলোচনা করব। এই চারটা নিয়ে আমরা আলোচনা করব কোথায়, এই চারটা নিয়ে আলোচনা করব হচ্ছে আমাদের কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে। এবার আসো,
এবার আসে লুপ। লুপে যখন আমরা যাব তখন এখানে আমরা কয়েকটা ইউজ করব। আমাদের নর্মালি আমরা তিনটে ব্যবহার করব। একটা হচ্ছে ফর লুপ, ফর, আরেকটা হচ্ছে হোয়াইল, আরেকটা হচ্ছে ডু হোয়াইল। প্রত্যেকটা আমরা একটা একটা ব্যাখ্যা করব। তো আমরা আজকে যদিও আমরা লুপে যাব না, আমরা আজকে শুধুমাত্র কন্ডিশনালের মধ্যে থাকবো। তাহলে আমি বলতেছি আমাদের একটা ইউজ করব ফর, আরেকটা ইউজ করব হোয়াইল, আরেকটা ইউজ করবো ডু হোয়াইল স্টেটমেন্ট। তাহলে আমরা একটা ফর স্টেটমেন্ট বা ফর লুপ ইউজ করবো, একটা হোয়াইল স্টেটমেন্ট বা হোয়াইল লুপ ইউজ করবো, একটা ডু হোয়াইল স্টেটমেন্ট বা ডু হোয়াইল লুপ ইউজ করবো। তাহলে আমি এক কথা যদি তোমাদেরকে বলি, তোমরা এভাবে মাথায় রাখবা, সেটা হচ্ছে কি, সি প্রোগ্রামিংয়ে কোনো কিছু যদি আমাদের সীমাবদ্ধতার মধ্যে রাখতে হয়, কন্ট্রোলিংয়ের মধ্যে প্রয়োজন হয়, তার জন্য আমাদের যে স্টেটমেন্ট ব্যবহার করি তার নাম হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট। এই কন্ট্রোল স্টেটমেন্টকে দুইটা ভাগে ভাগ করা যায়। এক জায়গায় একটা শর্ত দিব, সেই শর্তের আন্ডারে সে কাজ করবে। আরেক জায়গায় হচ্ছে তুমি একটা শর্ত দিবা, ওই শর্তের আন্ডারে সে ওই শর্তটা ফুলফিল করা পর্যন্ত বারবার সেম কাজ করবে। এই বারবার সেম কাজ করার আগে আমরা বলি লুপ। এই লুপের জন্য আমরা নর্মালি ফর, হোয়াইল, ডু হোয়াইল এদেরকে ব্যবহার করি। এদের স্পেসিফিকেশান আমরা জানবো। আর যেখানে একটা শর্তের আন্ডারে আমাদের একটার আন্ডারে একটা করে, একটা শর্তের আন্ডারে একটাই কাজ, তখন আমরা তাকে বলি কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। এই কন্ডিশন দিয়ে সে কাজ করে। কন্ডিশন দিয়ে কাজ করতে হলে কন্ডিশন দেওয়ার জন্য আমি ইউজ করি ইফ, এলস ইফ এলস, তারপর হচ্ছে আমাদের সুইচ। এই চারটা আমরা ব্যবহার করি। আর নেস্টেড, আমরা আগেও বলছিলাম নেস্টেড কথাটার মানে হচ্ছে একটার ভিতরে আরেকটা। এর মানে একটা কন্ডিশনের ভিতরে যদি তুমি আরেকটা কন্ডিশন ঢুকাই দাও, তখন তাকে তুমি নেস্টেড কন্ডিশন বলতে পারবা। এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো? এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো? এতটুকু ক্লিয়ার কিনা বলো? এবার আমরা এটা করে ব্যাখ্যা করবো। প্রথম ইফ দিয়ে শুরু করি, একেবারে সোজা, একেবারে সোজা। কোন স্টেটমেন্টগুলো কীভাবে ব্যবহার করি এটা আগে জানতে হবে, দেন আমরা প্রোগ্রাম করতে পারবো। প্রথমত আসো ইফ স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্ট, তাহলে আমরা ইফ স্টেটমেন্ট নিয়ে কাজ করি। ইফ স্টেটমেন্ট নিয়ে যদি আমরা কাজ করতে যাই, প্রথমত আসি আমার হচ্ছে তার রুলস বা আমাদের লেখার নিয়ম। এদিকে থাকবে লেখার নিয়ম, আর এদিকে থাকবে হচ্ছে ফ্লো চার্ট। অর্থাৎ ফ্লো চার্টের মাধ্যমে আমি জিনিসটাকে বিশ্লেষণ করতেছি, ফ্লো চার্ট। এবার আসো, তাহলে আমাদের ইফ স্টেটমেন্টটা আমরা কিভাবে লিখব, এবং এই ইফ স্টেটমেন্টটার আমাদের প্রথমে আসি কীভাবে আমাদের লিখতে হয়। তো প্রথমত আসো আমরা বলে রাখি, তোমাকে ইফ স্টেটমেন্ট লেখার নিয়ম হচ্ছে প্রথমে দিতে হবে ইফ। তুমি দিলা, এই ইফ দেওয়ার পর তোমাকে ইফের পাশে একটা ফার্স্ট ব্র্যাকেটে একটা কন্ডিশন দিতে হবে।
এরপর সেকেন্ড ব্র্যাকেট শুরু, এই কন্ডিশনের আন্ডারে একটা অ্যাকশন হবে, সেটা শেষ। এটা আবার এভাবে লিখি, আমি বুঝে দিচ্ছি। ইফ দিব, কন্ডিশন দিব, দেন অ্যাকশন। তবে এক লাইনের। তাহলে এখানে কি হবে দেখো, আমরা এভাবে বলবো, ইফ দিয়ে কম্পিউটার বুঝাবে যদি এ কন্ডিশন, এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে সে এই অ্যাকশনটা নেবে, যদি এই কন্ডিশনটা মিথ্যা হয় সে এখান থেকে বের হয়ে চলে আসবে, মানে সে এই কাজটা করবেই না। তাহলে এই ইফের আন্ডারে হচ্ছে এই পুরোটা আছে কার আন্ডারে? ইফের আন্ডারে। ইফের পাশে কি শর্ত আছে, যদি এই শর্তটা সে মানে, যদি এটা হয় তাহলে এটা, অন্যথায় বের হয়ে চলে আসবে। তাহলে আমি আবারও বলতেছি, যদি এই কন্ডিশনটা সত্য হয়, তুমি তো এখানে একটা কন্ডিশন দিবা, তুমি এখানে, আমরা একটু পরে দেখাবো, এখানে একটা কন্ডিশন দিব, এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে সে এই অ্যাকশনটা ফুলফিল করবে, না হয় সে করবেই না। এবার এখানে আসো সেকেন্ড ব্র্যাকেট দ্বারা কি মিন করতেছে। এখন জিনিসটা হচ্ছে, তোমার এই কন্ডিশনের আন্ডারে অনেকগুলো স্টেটমেন্ট থাকতে পারে না, আমার এই কন্ডিশনটা ফুলফিল করলে এটা 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 করো, এই অনেকগুলো যদি থাকে তখন তুমি কোত্থেকে কতটুকু পর্যন্ত কেমনে বুঝাবা? এই যে এই সেকেন্ড দ্বারা ব্র্যাকেট দ্বারা বুঝাচ্ছে তার অ্যাকশন শুরু, এই সেকেন্ড দ্বারা ব্র্যাকেট দ্বারা বুঝাচ্ছে তার অ্যাকশন শেষ। কিন্তু ম্যাক্সিমাম কেস দেখা যায় আমরা যে এখানে অ্যাকশন বলতে আমরা যেটা বুঝতেছি এই কন্ডিশনের আন্ডারে সে যে কাজটা করবে, এখানে দেখা যাচ্ছে এই কাজটা যে করবে এই কাজটা হচ্ছে অনলি ওয়ান লাইন। কয় লাইন? এক লাইন, মানে সিম্পল জাস্ট এটা হলে এই কাজটা করো, এক লাইন। তো এক লাইনের হলে তখন আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগে না। আবারও বলতেছি, যে কোনো ক্ষেত্রে আমাদের এক লাইনের যদি হয়, মানে এরকম কন্ডিশনাল স্টেটমেন্টগুলো সবগুলোর মধ্যেই এক লাইনের যদি হয় তখন সেকেন্ড ব্র্যাকেট দেওয়া না দেওয়া কোনো ব্যাপার না। এবার তুমি ইফ দিছো, সে তার পরবর্তী এক লাইনকে 100% কনফার্ম যে কী ধরে নিবে, তার আন্ডারে ধরে নিবে। কিন্তু এখানে যদি তিনটা লাইন থাকে সে শুধু একটাকেই ধরবে। এই তিনটা লাইনকে বোঝানোর জন্য কি করব? সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যতগুলো লাইন থাকে সবাইকে সে কন্ডিশন আন্ডারে ফেলে দিবে। আবার এখন তোমার প্রশ্ন আসতে পারে, ভাই আমি মনে করেন লাইন একটাই আছে বাট আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, এটা হচ্ছে জেনারেল নিয়ম। অথচ আমি বলতেছি অনেক সময় তুমি দেখবা বইতে সেকেন্ড ব্র্যাকেট দেয় নাই, ওই সেকেন্ড ব্র্যাকেট দেয় নাই যখন আমার এখানে প্রোগ্রামের মধ্যে লাইন কয়টা? একটা। তাহলে আমরা বলতে পারবো স্টেটমেন্ট যদি একটা হয় তখন আমার সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগে না, বাট দিলেও কোনো সমস্যা নাই। ইভেন আমি সাপোর্ট করি, দাও, কোনো সমস্যা নেই। তাহলে আমরা যে জিনিসটা বলতে পারি একটু খেয়াল করে দেখো, ইফ দিয়ে আমরা একটা কন্ডিশন দিব, সেই কন্ডিশনের আন্ডারে আমাদের ওই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে এই অ্যাকশনটা নেবে, কন্ডিশনটা সত্য না হলে সে এই অ্যাকশনটা নেবে না। তাহলে এতটুকু সবাই বুঝছো কিনা বলো? এতটুকু সবাই বুঝছো কিনা বলো? এবার আসলে আমরা ফ্লো চার্টের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। যেমন ফর এক্সাম্পল, সে এখান থেকে আসলো, আমরা পুরোটা আঁকতেছি না, এখানে একটা কি দিল? সে কন্ডিশন দিল। তাহলে এখন আমার এই যে কন্ডিশন, এই কন্ডিশন যদি ট্রু হয়, সত্য, ট্রু, তাহলে সে কি করবে? সে এই অ্যাকশনটা নেবে, সে অ্যাকশনটা নেবে। তাহলে কন্ডিশন যদি ট্রু হয় তাহলে সে অ্যাকশনটা নিচ্ছে। দেখো কন্ডিশন যদি সত্য হয় সে এই অ্যাকশনটা নেওয়ার পর কি হবে? বের হয়ে চলে যাবে, এমন না যে আবার এখানে আসবে। তাহলে আমাদের সে কি করলো? সে আমাদের অ্যাকশনটা নিল। আর যদি কন্ডিশনটা ট্রু না হয়ে ফলস হয়, কন্ডিশন যদি ফলস হয় তাহলে সে এখান থেকে বের হয়ে চলে আসবে। তাহলে আমরা বলতে পারি কি,
কন্ডিশন যদি সত্য হয় সে অ্যাকশনটা ফুলফিল করবে, দেন এখান থেকে বের হয়ে চলে আসবে। আর কন্ডিশন যদি মিথ্যা হয় সে এখানে না ঢুকে সরাসরি এখানে চলে আসবে। তাহলে ফলস হলে সরাসরি এখানে চলে গেল, আর যদি কন্ডিশন ট্রু হয় তখন দেখা যাবে সে এখান থেকে এই যে এখানে চলে গেল। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের ফ্লো চার্টটা। তাহলে আমরা বলতে পারি সে এদিক দিয়ে আসতেছে, কন্ডিশনটা যদি ট্রু হয় সে এইদিকে জায়গায় অ্যাকশনটা ফুলফিল করবে, অ্যাকশনটা ফুলফিল করে সে বের হয়ে চলে আসবে। আর যদি কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে সে সরাসরি বের হয়ে চলে আসবে, সে আর ওই অ্যাকশনটা করতে যাবে না। তাহলে আমি সেটাই বললাম, এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে এসে এই কাজটা করে তারপর এখান থেকে বের হয়ে চলে আসবে। আর যদি কন্ডিশনটা মিথ্যা হয় সে কাজটা না করে বের হয়ে চলে আসবে। এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো? এতটুকু সবার ক্লিয়ার কিনা? এগুলো খুব একবারে ক্লিয়ারলি বুঝতে হবে, এগুলো খুব ক্লিয়ারলি বুঝতে হবে। আমাদের অনেকের কনফিউশন থাকে এই জায়গায়। আচ্ছা আসো, তাহলে যদি সবার যেহেতু বলছে ক্লিয়ার, সবার ক্লিয়ার হলে এটা দিয়ে আমরা একটা প্রোগ্রাম করে ফেলি, ইফ স্টেটমেন্টের আন্ডারে একটা প্রোগ্রাম করে ফেলি। প্রোগ্রামটা কি দেখো, কিবোর্ড থেকে ইনপুট নিয়ে কোনো একটি সংখ্যা ধনাত্মক কিনা যাচাই, জাস্ট যাচাই করব সে ধনাত্মক কিনা, জাস্ট যাচাই করব কি সে ধনাত্মক কিনা। তাহলে আমাদের তাকে শুধুমাত্র ধনাত্মক কিনা আমার কি করতে হবে? যাচাই করতে হবে। তাহলে আসো আমরা কোডটা লিখে ফেলি, খুবই ইজি। প্রথম কথা হচ্ছে আমরা যে কোড লিখবো, তাহলে আমাদের এখানে কোড লিখতে হলে প্রথমে আমরা এখানে তো প্রিন্টএফ স্ক্যানএফ এগুলো ব্যবহার করবোই আমাদের ইনপুট নেওয়ার জন্য, আউটপুট দেওয়ার জন্য। তাহলে আমরা প্রথমে দিলাম হ্যাশ ইনক্লুড stdio.h। এরপর আমরা যে কাজটা করব, মেইন কাজ শুরু করলে এবার ফার্স্ট ব্র্যাকেট। এবার মেইন কাজের মধ্যে প্রথম কাজ হচ্ছে কি? ভেরিয়েবল ডিক্লারেশন। তো আমরা এখানে কি করব? আমরা একটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক নির্ণয় করব। তাহলে সেই সংখ্যাটাকে একটা তো ভেরিয়েবল, তাহলে ভেরিয়েবলটাকে নাম দিচ্ছি, মনে করো এ। তাহলে যদি নাম দিই তাহলে আমরা দিব ইন্ট এ। এটা হচ্ছে একটা ইন্টিজার, পূর্ণ সংখ্যা। এবার আসো আমরা কি করব? ইনপুট নেব। ইনপুট নেওয়ার আগে তুমি কি করতে পারো? একটা নোট দিতে পারো যে এই কাজটা করো। তাহলে আমরা সেক্ষেত্রে সেটার জন্য প্রিন্টএফ লিখতে হবে। তাহলে লিখলাম প্রিন্টএফ এন্টার এ নাম্বার দিয়ে ডট ডট দিলা, শেষ। তাহলে আমার কি হবে? প্রথমে এই লেখাটা উঠবে, এই লেখাটা উঠার পর তুমি কি করবা? এই লেখাটা উঠার পর তুমি ইনপুট নিবা। তাহলে আমাদের এখানে যখন উঠবে এন্টার এ নাম্বার, তাহলে ওই নাম্বারটা ইনপুট নিতে হবে। তাহলে আমরা স্ক্যানএফ ইউজ করলাম। স্ক্যানএফ ব্যবহার করলে এবার তোমার কি করতে হবে? তুমি যে এ ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ইন্টিজারের জন্য কি করতে হয়? %d ব্যবহার করতে হয়, %d, অ্যান্ড এ, শেষ। এটা গেল আমাদের ইনপুট নেওয়ার পরের কাজ কি? ইনপুট নেওয়ার পরের কাজ হচ্ছে এই সংখ্যাটা ধনাত্মক কিনা যাচাই করা। এখন কোনো একটা সংখ্যা ধনাত্মক কিনা তুমি কিভাবে বুঝবা? তাহলে আমার কথা হচ্ছে সংখ্যাটা যদি 0 থেকে বড় হয় তাহলে সংখ্যাটা ধনাত্মক। কোনো একটা অনেক সময় 0 সমান হলেও ধনাত্মক ধরা হয়, এটা তোমার ইচ্ছা। আমরা 0কে ধনাত্মক ধরতে পারি, সাধারণত অঋণাত্মক বলি, হোয়াটএভার, কোনো সমস্যা নেই। তাহলে আমার কথা হচ্ছে আইসিটি ক্ষেত্রে এত কিছু দেখা হয় না। তাহলে আমাদের দেখতে হবে কি কোনো একটা সংখ্যা পজিটিভ কিনা। তাহলে কখন পজিটিভ হবে? যদি সে 0 থেকে বড় অথবা সমান হয়। তাহলে আমি লিখলাম ইফ, ফার্স্টে একটা কন্ডিশন দিতে হয়,
এ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল, মাথায় রাখবা গ্রেটার দেন অর ইকুয়াল দিতে হয় এভাবে, আর শুধু গ্রেটার দেন দিলে শুধু গ্রেটার দেন, সো সেটা তোমার ইচ্ছা, গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0। যদি এটা হয় তাহলে প্রিন্ট করে দাও, প্রিন্ট এফ given number is positive দিয়ে দিলাম। এবার আসো গিভেন নাম্বার ইজ পজিটিভ শেষ। এখন এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু করছিলাম সেই সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করতে হবে। এবার দেখো ইফ দিয়ে যে আমি কন্ডিশন দিলাম, কন্ডিশনের পর আমি লাইন লিখছি কয়টা, একটা। এক লাইন লেখার কারণে আমি আর সেকেন্ড ব্র্যাকেট দিই নাই। চাইলে আমরা এই কাজটা করতে পারতাম। কি কাজ ভাইয়া? আমরা চাইলে এই কাজটা করতে পারতাম, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলে আবার এখানে সেটা ক্লোজ করতে হইতো। তো আমার দরকার নেই, এক লাইনের জন্য আমরা দিব না, দিলেও কোনো সমস্যা নাই। তবে কোনো একটা ব্র্যাকেট শুরু করলে তাকে অবশ্যই ক্লোজ করতে হবে। তাহলে আমাদের এবার হবে কি দেখো, সিম্পল হিসাব। প্রথম উঠবে এন্টার এ নাম্বার, তুমি দিবা নাম্বারটা, এরপর সে এই কন্ডিশনটা কম্পিউটার বুঝে নিবে। এ তুমি অলরেডি দিয়ে দিছ, এটা যদি 0 থেকে বড় অথবা সমান হয় কম্পিউটার তোমাকে দেখাবে গিভেন নাম্বার ইজ পজিটিভ। যদি না হয় সে তোমাকে কিছু দেখাবে না, কারণ তুমি তো আর কিছু দাও নাই, তুমি দেখাইছো এটাই। যদি কন্ডিশন এটা হয় সে এটা দেখাবে, কন্ডিশন এটা না হলে সে প্রোগ্রামটা বাদ করে দিবে, এখান থেকে বের হয়ে যাবে। এখান থেকে বের হলে তার কিছু নাই। তাহলে আমরা বলতে পারবো কি, যদি আমার নাম্বারটা পজিটিভ হয়, গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 হয়, তখন সে আমাকে দেখাবে গিভেন নাম্বার ইজ পজিটিভ, অন্যথায় সে আমাকে কিছু দেখাবে না। এটা আমরা বুঝছি কিনা বলো, প্রোগ্রামটা বুঝছি কিনা? প্রোগ্রামটা বুঝছি কিনা বলো। এতটুকু সবার ক্লিয়ার কিনা? এবার আসো, খুবই সোজা। তাহলে আমরা দেখলাম ইফ দিয়ে আমরা একটা কন্ডিশন দিলে সে কন্ডিশন আমরা দিব। একাধিক লাইন থাকলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হইতো, আর একটা লাইনেও সেকেন্ড ব্র্যাকেট যদি এখানে একটা দাও এখানে একটা দিয়ে শেষ করো, কোনো সমস্যা নেই। বাট না দিলে তোমার সেকেন্ড ব্র্যাকেট দিলে হুইও লম্বা হয়ে যাচ্ছে না, কি দরকার শুধু দেওয়ার। তো একটা লাইনে যেহেতু না দিলে কোনো সমস্যা নেই। ইফের পরে সে তার পরের লাইনটাকে সবসময় ধরে নিবে যে সে কি আছে, সে তার আন্ডারে আছে, ওই কারণে কন্ডিশনটা ফুলফিল করলে সে ওইটা শো করবে। আমরা ল্যাপটপে করলে দেখব। এবার আসে হচ্ছে আমাদের ইফ স্টেটমেন্ট শেষ। এবার আমরা করব হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। এবার আসলে আমরা করব কি, ইফ এলস। একেবারে সোজা, একেবারে সোজা। বাংলায় চিন্তা করবা, বাংলায় চিন্তা করবা। আগেরটা হচ্ছে কি, ইফ মানে কি যদি, যদির পাশে একটা কন্ডিশন আছে, যদি কন্ডিশনটা সত্য হয় অ্যাকশনটা নিতে হয়, যখন কন্ডিশনটা সত্য নয় আমার এখান থেকে বের হইতে হয়। এটা হচ্ছে কি আগেরটা ইফ। এবার আসো ইফ এলস। ইফ এলস আসো এবার আমরা ইফ এলসটা পড়বো। ইফ এলসটা আমরা আবার আগের মতো করব। এবার আসি হচ্ছে আবার আগের মতো। আমাদের প্রথমে দেখবো হচ্ছে আমাদের কি, আমাদের নিয়ম, লিখার নিয়ম। তো লিখের নিয়মে যদি যাও তুমি একটু খেয়াল করে দেখো লিখের নিয়ম। ইফ এলস, ইফ এলস কীভাবে করে দেখো। ইফ দিয়ে আমরা একটা কন্ডিশন দিব, ইফ দিয়ে একটা কন্ডিশন দিব, এই কন্ডিশনের আন্ডারে একটা অ্যাকশন থাকবে, এটার নাম দিলাম অ্যাকশন 1। শেষ। যদি কন্ডিশনটা সত্য হয় সে 1 নম্বর অ্যাকশনটা নিবে। এবার হচ্ছে এলস, অ্যাকশন 2। তাহলে আশা করি জিনিসটা বুঝতে পারছো। ওই আবার আগের মতো এক লাইন হইলে সেকেন্ড ব্র্যাকেট দিলে হচ্ছে, না দিলে হচ্ছে, আর একাধিক লাইনে তো অবশ্যই দিতে হবে। তাহলে এবার এখানে কি দেখো,
যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে সে 1 নাম্বার অ্যাকশন নেবে, যদি মিথ্যা হয় বের হয়ে যাবে। এলস মানে হচ্ছে অন্যথায়, এর মানে সত্য হলে এটা করবে, অন্যথায় এটা করবে। আগের বার কী ছিল, কন্ডিশন সত্য হলে এটা করলে করো, না করলে যাওগা। এবার হচ্ছে না, সত্য হলে এটা করো, অন্যথায়। এলস মানে কি, অন্যথায়। বাংলায় পড়ো ভাই, বাংলাতে আছে মজা, বাংলাতে মজা। তাহলে আমাদের কি বললো, যদি সত্য হয়, যদি সত্য হয় অ্যাকশন 1 নাও, অ্যাকশন 1 নাও, এলস অন্যথায় অ্যাকশন 2 নাও। মানে বুঝছো তো? তাহলে তুমি ইফের পাশে একটা কন্ডিশন দিবা, এই কন্ডিশন সত্য হলে সে 1 নাম্বার অ্যাকশনটা নিবে। যদি 1 নাম্বার অ্যাকশনটা নেয় তাহলে তো এখানে যাওয়ার কোনো কারণ নাই। তাহলে আমাদের কি হবে, সে যদি এটা সত্য হয়, সত্য হলে সে অ্যাকশন 1টা নিবে, অ্যাকশন 1টা নেওয়ার পর শেষ, কাজ শেষ। এবার এই কন্ডিশন যদি মিথ্যা হয়, মিথ্যা হলে সে তো আর এটা নিবে না, তখন সে আসবে এলসের কাছে, এলসের কাছে সে অ্যাকশনটা নেওয়ার পর বের হয়ে যাবে। এর মানে উভয় ডেস্টিনেশন সেম, অর্থাৎ সত্য হলে সে এটা করবে, মিথ্যা হলে এটা করবে। যেমন ফর এক্সাম্পল, একটু আগে আমি দেখছিলাম সংখ্যাটা ধনাত্মক কিনা। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি সংখ্যাটা ধনাত্মক নাকি ঋণাত্মক সেটা দেখাও, এবার তুমি কি ওইখানে তো খালি দেখাইতে পারছো ধনাত্মক, অথবা শুধু ঋণাত্মক দেখাইতে পারবা। তোমাকে বলছি দুইটাই ধনাত্মক নাকি ঋণাত্মক, তাহলে তখন তোমার কি করতে হবে, যদি ওইটা এর মান 0 থেকে বড় অথবা সমান হয় তাইলে প্রিন্টএফ পজিটিভ, এলস নেগেটিভ। তাহলে এবার কি হবে, বড় হলে সে লিখবে গিভেন নাম্বার ইজ পজিটিভ, ছোট হলে সে লিখবে গিভেন নাম্বার ইজ নেগেটিভ। একটু পরে করে দেখাবো। এবার আসে ফ্লো চার্ট। এই যে দেখো, আসতেছি আমি একটা কন্ডিশন দিলাম, এই কন্ডিশনটা ট্রুও হইতে পারে, এই কন্ডিশনটা ফলসও হইতে পারে। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে কন্ডিশন যদি সত্য হয় কত নম্বর অ্যাকশন নেবে, 1 নম্বর অ্যাকশন। তাহলে আমাদের অ্যাকশন 1, কন্ডিশন ট্রু হলে অ্যাকশন 1 নিবে, অ্যাকশন 1 নিবে। আর কন্ডিশন যদি মিথ্যা হয় অ্যাকশন 2 নিবে। তাহলে আমাদের কন্ডিশন যদি ফলস হয়, ফলস হয় সে আমাদের 2 নম্বর অ্যাকশন নেবে। এবার দেখো, অ্যাকশন 1 নেক আর 2 নেক, সে যদি অ্যাকশন 1 নে ডাইরেক্ট বের হয়ে যাবে, অ্যাকশন 2 নিলে তাও ডাইরেক্ট বের হয়ে যাবে। এর মানে উভয়ের ডেস্টিনেশন সেম জায়গায়, সেটা হচ্ছে কি নেক্সট স্টেটমেন্ট। মানে এরপরে যদি কোনো স্টেটমেন্ট থাকে সেগুলোর মধ্যে যাবে। তাহলে বুঝতে পারছিস এটা হচ্ছে আমার ফ্লো চার্টটা। তাহলে জিনিসটা কেমন, ইফ এলস মানে কি করে, সে একটা কন্ডিশন দিবে, সেই কন্ডিশন যদি সত্য হয় তাহলে সে এটা করবে, অন্যথায় মানে ওই কন্ডিশন মিথ্যা হলে, কারণ কোনো একটা কন্ডিশনের দুইটা জিনিস, হয় সত্য হবে না মিথ্যা হবে। যদি সত্য হয় সে এটা আমাকে শো করবে, আর মিথ্যা হলে এটা শো করবে। আর যদি সত্য হয় এটা শো করার পর সে আর কিছু করবে না, সে পরবর্তী স্টেটমেন্টে চলে যাবে। আর যদি আমাদের মিথ্যা হয় সে এটা শো না করে এটা শো করবে, দেন সে পরবর্তী স্টেটমেন্টে চলে যাবে। এই কথাটা বুঝছি কিনা বলো, বলো একটু ক্লিয়ার কিনা, একটু সবার কাছে ক্লিয়ার কিনা, ইফ এলস এর কনসেপ্টে ক্লিয়ার কিনা। একটা জিনিস খেয়াল করো, ইফের পাশে কন্ডিশন দেওয়া লাগে, এলসের পাশে কন্ডিশন দেওয়া লাগে না। কারণ ইফের পাশে কন্ডিশন যদি এটা হয়, আর এলস মানে কি অন্যথায়, মানে কি এটা না হলে এটা, হ্যাঁ মানে এটা মিথ্যা হলে এটা। এবার আসো আবার এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারতেছো। আগের বার জিজ্ঞেস করছি সংখ্যাটা ধনাত্মক কিনা যাচাই, এবার জিজ্ঞেস করো সংখ্যাটা ধনাত্মক নাকি ঋণাত্মক। এবার ধনাত্মক বলতে হবে, ঋণাত্মক বলতে হবে, মানে ধনাত্মক হইলেও ধনাত্মক বলতে হবে, ঋণাত্মক হলে ঋণাত্মক বলতে হবে। এরকম একটা প্রোগ্রাম করি। এবার প্রবলেমের নাম হচ্ছে সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক যাচাই। কোনো সংখ্যা অবশ্যই ইনপুট নিব, কোনো সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক যাচাই। তাহলে আসো ধনাত্মক নাকি ঋণাত্মক যাচাই করি, কোড করবো, আসো আমরা কোডিংটা করে ফেলি। তাহলে প্রথমত হচ্ছে আমাদের হ্যাশ দিব, এরপর হচ্ছে ইনক্লুড stdio.h, দেন হচ্ছে আমাদের কি
ইনক্লুড করা শেষ। দেন আমরা মেইন পারপাস, দেন কাজ শুরু। প্রথমে ভেরিয়েবল ডিক্লারেশন, ধরে নিলাম এটা হচ্ছে ইন্টিজার, এখানে তো ওই একটা নাম্বার সেটাকে দিলাম ইন্টিজার। এরপরে কি করব, এরপরে একটা বার্তা দিব, সেটা হচ্ছে কি আমাদের একটা মনে করো আমরা বার্তা দিলাম হুবহু আগের মতো যে প্লিজ এন্টার এ নাম্বার, এন্টার এ নাম্বার। এই বার্তাটা দেওয়ার পর আমি কি করব, এই বার্তাটা দেওয়ার পর আমি ইনপুট নিব, তাহলে স্ক্যান এফ। দেন হচ্ছে আমাদের কি করতেছি, যেহেতু ইন্টিজার তাহলে এটা হচ্ছে %d ফরম্যাট স্পেসিফায়ার কমা অ্যান্ড এ, শেষ। ইনপুট নেওয়া শেষ। ইনপুট নেওয়ার পর আমার কাজ কি, শর্ত দেওয়া। তো শর্তর ক্ষেত্রে আমার ইফ দিতে হবে, ইফ এ ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0, দেন আমরা কি লিখব, প্রিন্ট এফ যদি এটা হয়, প্রিন্ট এফ given number is positive, শেষ। যদি এটা হয় তাহলে এটা হবে, এলস অন্যথায় printf given number is negative। এখানে এক লাইন লিখছি, ওইখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগে না, এখানেও সেম। আর এই সেকেন্ড ব্র্যাকেটের জন্য তো ফাইনালি সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তাহলে বুঝতেই পারছো আসলে কাহিনীটা কোন জায়গায়। তাহলে এবার হচ্ছে কিনা বলো, যে এবার হচ্ছে আগের বার শুধু এখান দিয়ে শেষ করেছিলাম, কেন সেখানে এজ বলতে কোনো কিছু নাই। এবার যদি এটা হয় তাহলে সে আমাকে দেখাবে গিভেন নাম্বার ইজ পজিটিভ, যদি এটা না হয় তাহলে সে আমাকে দেখাবে গিভেন নাম্বার ইজ নেগেটিভ, শেষ। তাহলে কোনো একটা ধনাত্মক, কোনো একটা সংখ্যা ধনাত্মক কিনা সেটাও যাচাই হয়ে গেল, ঋণাত্মক কিনা সেটাও যাচাই হয়ে গেল। এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো। এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো। এতটুকু সবার ক্লিয়ার কিনা। আসো, ইফ পড়াইলাম, ইফ এলস পড়াইলাম, এবার হচ্ছে এলস ইফ পড়াই। এবার হচ্ছে এলস ইফ স্টেটমেন্ট। আচ্ছা, খেয়াল করে দেখো এলসিফ স্টেটমেন্টে কেমন। আসলে এলসিফ স্টেটমেন্টটা যদি আমরা পড়তে যাই, জিনিসটা এরকম, একটু খেয়াল করো। আমরা এখানে আগে যদি লিখার নিয়মটা বলে দিই সেটা আমাদের জন্য বেটার হবে। তাহলে লিখার নিয়ম, তো আমি বলতে চাচ্ছি, মনে করো আমি যখন ইফ ব্যবহার করছিলাম, আমরা তো সব কিছু কোনো না কোনো কাজে ব্যবহার করি। আমি যখন ইফ ব্যবহার করছিলাম তখন হয়েছিল কি, যদি এই কন্ডিশনটা ফুলফিল করে দেন এটা করো, যদি এই কন্ডিশনটা ফুলফিল করে দেন এটা করো। জাস্ট একটা কন্ডিশন দিয়ে একটা আউটপুট পাইছি, একটা অ্যাকশন পাইছি। ওকে, আমি যখন ইফ এলস ব্যবহার করলাম তখন হচ্ছে একটা কন্ডিশন দিয়ে দুইটা অ্যাকশন পাইছি। যদি এটা হয় এটা করো, অন্যথায় এটা করো। বাট আমার প্রশ্ন হলো,
দুনিয়ার সব প্রবলেম তো এরকম না, কিছু কিছু প্রবলেমে তো হয় যে আমাকে ক্লাসিফাই করে দিতে হয়, এই শর্তের জন্য এটা করো, এই শর্তের জন্য এটা করো, এই শর্তের জন্য এটা করো, কোনো শর্ত না মিললে তখন যাই তুমি এটা করো, এরকম হইতে পারে না। এর মানে এতক্ষণ পর্যন্ত দিলাম শর্ত একটা, ইফের মধ্যে শর্ত একটা দিছি, ইফ এলস তাও শর্ত একটা দিছি, হয়তো কাজ দুইটা করছি। এখন আমার কথা হচ্ছে শর্ত যদি একাধিক থাকে তখন যার হেল্প নিব তার নাম হচ্ছে এলসি। তাহলে আসো, পরীক্ষায় তোমার কি আছে, পরীক্ষায় তোমার হচ্ছে তোমার এই যে একটু ভালো করে খেয়াল করবে, একাধিক কন্ডিশন। তাহলে ইফ দিবা, ইফ দিয়ে কন্ডিশন 1, কন্ডিশন 1, এরপরে বুঝতে পারতেছ অ্যাকশন 1। তুমি তো আরো কন্ডিশন দিবা, হ্যাঁ আরো কন্ডিশন দেওয়ার জন্য তার নাম যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এলস ইফ। এবার দিতে হবে কন্ডিশন 2, এরপর হচ্ছে অ্যাকশন 2। এই এলস ইফ তুমি যতবার ইচ্ছা ততবার ব্যবহার করতে পারবা, যতবার ইচ্ছা। মানে জিনিসটা এমন, যদি এটা হয় এটা করো, অন্যথায় যদি এটা হয় এটা করো, বাংলায় পড়ো, অন্যথায় যদি এটা হয় এটা করো, অন্যথায় যদি এটা হয় এটা করো। এভাবে করতে 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 যখন সবগুলো শর্ত দেওয়া শেষ তখন যে বলবো এলস অ্যাকশন ফাইনাল, শেষ। তাহলে আমরা কি দেখলাম, এখানে আমাদের সুবিধা হচ্ছে আমরা অনেকগুলা শর্ত দিতে পারতেছি। অর্থাৎ যদি আমার শর্ত একটা থেকে বেশি হয়ে যায়, যেমন এতক্ষণ পর্যন্ত আমার একটা শর্ত দিয়ে কাজ হয়েছিল, এবার তোমাকে প্রশ্ন করা হলো কোনো একটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক নাকি শূন্য। এতক্ষণ পর্যন্ত আমি শূন্যটাকে ধনাত্মক হিসেবে কাউন্ট করে ক্যালকুলেশন করছি, বাট এবার তোমার প্রশ্নই করছে সে কি ধনাত্মক নাকি ঋণাত্মক নাকি শূন্য। এবার তুমি একটা শর্তে ফেলতে পারবা না, তাহলে এবার তোমাকে একাধিক শর্ত দিতে হবে। একাধিক শর্ত দিতে হবে কেমন, যদি এ এর মান শূন্যের সমান হয় গিভেন নাম্বার ইজ 0, অন্যথায় যদি এ এর মান শূন্য থেকে বড় হয় গিভেন নাম্বার ইজ পজিটিভ। তাহলে শূন্য শেষ পজিটিভ শেষ, তখন তুমি বলতে পারবা এলস, অন্যথায় নেগেটিভ। তাহলে মিনিমাম 2টা শর্ত দেওয়া লাগতেছে। তাই এরকম যে আমার অনেকগুলো শর্ত যখন দেওয়া লাগবে তখন এটা ব্যবহার করব। সুবিধা কি, এলসিফ কয়টা ব্যবহার করবা, যতটা ইচ্ছা। তোমার কন্ডিশন আছে 2টা, ইফের মধ্যে একটা কন্ডিশন, এলসিফের মধ্যে একটা কন্ডিশন, এলসিফ একটা কন্ডিশন আছে 3টা, এখানে একটা কন্ডিশন, এলসিফ 2টা ব্যবহার করে 2টা কন্ডিশন 3টা। এর মানে এক কথায় এলসিফ তোমার যতটা ইচ্ছা ততটা ব্যবহার করা যাবে। আর রিপিট এগেইন, যতটা ইচ্ছা ততটা ব্যবহার করা যাবে এলসিফ। এবার আসো এটা ফ্লোচার্টটা কেমন হয়। এবার আসো এটার ফ্লোচার্টটা কেমন হবে, সে স্টার্ট করবে, একটা কন্ডিশন দিবে আবার আগের মতো। আমাদের প্রথমে সে কি করবে, সে আমাদেরকে যে কাজটা করবে আমাদের একটা কন্ডিশন দিবে। তাহলে কন্ডিশন 1, কন্ডিশন 1, কন্ডিশন 1 যদি ট্রু হয়, ট্রু হলে সে এদিকে কোথায় যাবে আমি বলবো, সে অ্যাকশন 1টা ফুলফিল করবে। কন্ডিশন 1 যদি ট্রু হয় সে কত নাম্বার অ্যাকশন নিবে, সে অ্যাকশন 1 নিবে, অ্যাকশন 1। ওকে, এরপরে কোথায় যাবে দেখা যাক। জিনিসটা হচ্ছে কেমন, এটা সত্য হলে সে এখানে যাবে, এখানে যাওয়ার পর সরাসরি বেরোয় চলে আসবে। যদি এটা সত্য না হয় সে এখানে যাবে, এই কন্ডিশন সত্য হলে সে এটা করবে, না হয় বের হয়ে চলে আসবে। এভাবে সে আস্তে আস্তে নিচের দিকে যাবে। মানে এক কথায় সে এখান থেকে যে কোনো একটা জায়গায় যদি একটা অ্যাকশন ফলো করতে পারে সাথে সাথে সেখান থেকে বের হয়ে যাবে। এবার আসো কন্ডিশন 1 সত্য নয়, এটা আমার মিথ্যা ফলস, তখন সে যাবে কন্ডিশন 2তে। কন্ডিশন 2 যদি সত্য হয়
তাহলে সে অ্যাকশন 2টা ফলো করবে। যদি মিথ্যা হয় সে অন্য কন্ডিশনে যাবে। এবার চলতে 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 সে কোথায় যাবে, লাস্ট পর্যন্ত এলসে যাবে। হ্যাঁ, এলসে যাইয়া সে ফাইনাল কন্ডিশনে যাবে। এর মানে তাহলে আমরা বলতে পারতেছি এভাবে যাইতে যাইতে আমাদের সে কোথায় চলে যাবে, সে আমাদের এভাবে চলতে চলতে একসময় সে ফাইনাল কন্ডিশনে চলে যাবে, অ্যাকশন ফাইনাল। দেন সামনের দিকে। এখন যদি কন্ডিশন 1টা ট্রু হয়, সে অ্যাকশন 1টা ফুলফিল করার পর সাথে সাথে সে ফাইনালে চলে গেল, মানে ফাইনাল মানে কি, ফাইনালের পর একবার শেষ করে ফেললো। কন্ডিশন 1 যদি সত্য না হয় সে মিথ্যাতে যাবে। কন্ডিশন 2 এটা সত্য হলে তাও সে এখান থেকে সরাসরি কোথায় চলে যাবে, ওই যে ফাইনালে চলে যাবে। মানে এইভাবে এক কথায় সে এখান থেকে বেরি হয়ে যাবে। আর কোনোটাই যদি না হয় শেষ পর্যন্ত সে ফাইনাল অ্যাকশনটা করে শেষ করে দিবে। তাহলে এটা হচ্ছে আমাদের এলসিপের আমাদের কন্ডিশনটা। আমরা এটা দিয়ে একটা প্রোগ্রাম করলে তখন আমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। আসলে আমরা এটা দিয়ে একটা প্রোগ্রাম করি। এবার আসো প্রোগ্রাম করব। তাহলে আমরা প্রোগ্রাম করি। এটা করলেই শেষ আজকে, কারণ আমাদের এতটুকু পড়লে আজকের জন্য অনেক কিছু পড়া হয়েছে। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কনসেপ্ট, হ্যাঁ, কিছু আমাদের ভালো ভালো কনসেপ্ট। তো এগুলা আমাদের এতটুকু পড়লে আনাবো। আমরা ব্যাখ্যা সহ দিয়ে দিচ্ছি। এই 3টে আমার আজকে পড়ানোর কথা ছিল। সুইচটা আমরা আগামী ক্লাসে পড়াবো, সুইচটা সোজা, তবে আগামী ক্লাসে পড়াবো। তাহলে আসো আমরা করি এবার। কোনো সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক নাকি শূন্য, ঋণাত্মক নাকি শূন্য যাচাই। এবার আসো কোডিং করি। হ্যাশ ইনক্লুড, জোরে লিখতেছি আমি, stdio.h, এরপর মেইন, এরপর সেকেন্ড ব্রেকেট দিয়ে ইন্ট এ, এরপর একটা বার্তা দিই প্রিন্ট অ্যাপ এন্টার এ নাম্বার, এন্টার এ নাম্বার। এরপরে স্ক্যান এফ দিয়ে এটা ইনপুট নিব, স্ক্যান এফ %d যেহেতু ইন্টিজার, অ্যান্ড এ। এরপর আমরা কি করব, শর্ত দেব। তাহলে এ ইনপুট নেওয়া শেষ। এ ইনপুট নেওয়ার পর আমার প্রথম কাজ, ইফ এ ইজ ইকুয়াল 0, প্রিন্ট এফ given number is 0। এবার else if a is greater than 0, print f given number is positive। else print f given number is negative। এটা 4 প্রোগ্রামটা। তাহলে যদি এটা হয় এটা করবে, অন্যথায় এটা করবে, অন্যথায় এটা করবে। এবার আসি ইকুয়াল। এই যে দেখো, তোমাদেরকে আমরা ওই একবারে শুরুতে বলছিলাম সি প্রোগ্রামিংয়ে ইকুয়াল বলতে আসলে ইকুয়াল দিয়ে মিন করে। এগুলোর জন্য হচ্ছে আমার অপারেটরের কিছু ইউজ আছে যেগুলো আমার ল্যাপটপে দেখাতে হবে। তো আমি ল্যাপটপে আগামী সপ্তাহে দেখাবো, ওগুলো ল্যাপটপেই পড়াবো। তো
আজকের জন্য হচ্ছে তোমাকে এখান থেকে দেখতে হবে। তাহলে আমরা আগামী ক্লাস হচ্ছে ল্যাপটপ থেকে লাইভে এসে আমরা সেটা তোমাদেরকে এই যে ল্যাপটপ থেকে লাইভে এসে সেখানে আমরা সবগুলো দেখাবো। হ্যাঁ, তো আজকে আমরা ওইটা দেখাবো না, কারণ হচ্ছে আমাদের ওইটা দেখাতে গেলে আমাদের অনেক লেখা লিখতে হবে, যেগুলো আমার ল্যাপটপে অলরেডি টাইপ করা আছে। তো এখন আসো ওইখানে স্লাইড যেহেতু বানানো আছে, আগামী ক্লাসে আমরা স্লাইডটা দিয়ে পড়াবো এবং স্লাইডটাও তোমাদেরকে আমি দিয়ে দিব। এবার আসো, স্লাইড এখনও দিচ্ছি না, কারণ হচ্ছে স্লাইডের মধ্যে এখনও কিছু একটু সংযোজন বিয়োজন আছে, কারণ এখনও আমার স্লাইড গত বছরটা, এই বছর একটু আপডেট করতে হবে। তো সংযোজন বিয়োজনটা করার পর তারপর তোমাদেরকে দিয়ে দিব। এখন আসি, আমাদের এখানে হচ্ছে তুমি সিম্পল চিন্তা করে দেখো, এইজ ইকুয়াল ইকুয়াল, অর্থাৎ তুমি সাধারণত ইকুয়েশন লেখার ক্ষেত্রে তুমি বলতে পারো, তুমি আমাকে এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া আমরা এর মান 0 এর সমান, তো এখানে ডাবল ইকুয়াল কেন দিচ্ছি? যে আমরা আগেই বলছি, এখানে ইকুয়াল দেওয়া মান হচ্ছে এটাকে শূন্যতে অ্যাসাইন করা, আর ডাবল ইকুয়াল মান হচ্ছে তার মান আসলেই শূন্যের সমান। তাহলে আমাদের সমান বলতে আমরা কি বুঝি? ডাবল ইকুয়াল। ওই যে কন্ডিশন দেওয়ার ক্ষেত্রে, এগুলো সবসময় সি প্রোগ্রামিংয়ে কন্ডিশন দেওয়ার ক্ষেত্রে মাথায় রাখতে হয়। সি প্রোগ্রামিংয়ে কন্ডিশন দেওয়ার ক্ষেত্রে, এই যে দেখো একটা কন্ডিশন দিলাম, এই কন্ডিশন দেওয়ার ক্ষেত্রে ইকুয়াল মানে ইকুয়াল না, সমান বুঝাইতে ডাবল ইকুয়াল ব্যবহার করতে হয়। ইফ যদি এ ইকুয়াল ইকুয়াল 0, মানে এ যদি আসলেই 0 এর সমান হয়, তখন গিভেন নাম্বার ইজ 0। এলস ইফ, অন্যথায় যদি এর মান 0 থেকে বড় হয়, গিভেন নাম্বার ইজ পজিটিভ, অন্যথায় গিভেন নাম্বার ইজ নেগেটিভ। আশা করি সবাই বুঝতে পারছো। এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো? এতটুকু ক্লিয়ার হলে আমাদের ক্লাস শেষ। এতটুকু সবার ক্লিয়ার কিনা? মনীষা দীপান্বিতা আরেকবার, কোনটা আরেকবার? অর্থাৎ জেনারেলি আমরা বলি না, জেনারেল পারপাস আমরা বলি না, মনে করো এর মান 0 হলে, এ ইকুয়ালস টু 0 হলে, আর সি প্রোগ্রামিংয়ে বলা হয় অর্থাৎ আমরা যেরকম জেনারেলি কন্ডিশন দিই এর মান 0 হলে এটা হয়, তো এই যে এরকম কন্ডিশন দেওয়ার ক্ষেত্রে সি প্রোগ্রামিংয়ে ইকুয়াল বলতে মিন করে হচ্ছে ডাবল ইকুয়াল। অর্থাৎ সি প্রোগ্রামিংয়ে কোনো কন্ডিশন দিতে হলে সেখানে যদি তোমার ইকুয়াল দিতে হয়, মানে ইকুয়াল বুঝাইতে হয়, ইকুয়াল বুঝাইতে হলে ডাবল ইকুয়াল দিতে হয়, ওই কারণে দিচ্ছি। তাহলে ইফ যদি এ ইকুয়াল মানে হচ্ছে আসলে সমান, তাহলে এ এর মান যদি 0 সমান হয়, প্রিন্টএফ গিভেন নাম্বার ইজ 0। এলস ইফ, অন্যথায় যদি এর মান 0 থেকে বড় হয়, গ্রেটার দেন 0, গিভেন নাম্বার ইজ পজিটিভ। এলস, অন্যথায় গিভেন নাম্বার ইজ নেগেটিভ। এর মানে তুমি যদি 0 দাও, সে দেখবে এটা 0 এর সমান, তখন সে এটা প্রিন্ট করবে। যদি দেখে যে প্রিন্ট করে বের হয়ে চলে আসবে। যদি দেখে যে না এটা সত্য না, তখন সে এখানে যাবে। যদি দেখে সে কন্ডিশন এটা সত্য, তখন তোমাকে দেখাবে গিভেন নাম্বার ইজ পজিটিভ। যদি দেখেন না কন্ডিশন এটাও মিথ্যা, তখন সে এলসে যাইয়া কোনো কন্ডিশন সত্য না হলে এলস, অন্যথায় একটা আছে জাতীয় জিনিস, তাহলে আমাদের গিভেন নাম্বার ইজ নেগেটিভ। বলো আর কোনো প্রশ্ন আছে কি না? মনীষা দীপান্বিতা, তোমার আনসার কি পাইছো?
ওকে, তাহলে আজকে এতটুকু পর্যন্তই। আমরা যে কাজটা করব, আজকে যে তিনটা আমরা স্টেটমেন্ট দিলাম, ইফ, এলসি, আমাদের ইফ, এলস, এলসি, এই তিনটা খুব ভালো করে পড়ে ফেলবা। এই জিনিসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। আগামী দিন আমরা যে কাজটা করব, আগামী দিন আমরা স্লাইডে দেখাবো, সুইচ স্টেটমেন্টে দেখাবো, এবং এই যাবৎকালে যতগুলো দেখাইছিলাম সবগুলো স্লাইডে আমরা আরও কিছু এক্সট্রা জিনিস আছে, সেই এক্সট্রা ইনফরমেশান এই বছর নতুন যা যা অ্যাড করা লাগে সব অ্যাড করে দেন আমি ওই স্লাইডটা দিয়ে আগামী উইকেন্ড লাইভে আসবো। তখন দেখা যাবে তোমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। মানে ক্লিয়ার হবে বলতে স্লাইডে যা যা বাকি আছে সব পড়ানো হয়ে যাবে। দেন আমরা এরপরের ক্লাসে লুপ পড়বো। এই লুপটা পড়লে আমাদের সিলেবাস প্রায় শেষ, কারণ হচ্ছে এটাই হচ্ছে আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে লুপ। অর্থাৎ লুপটা আমাদের পরীক্ষার জন্য মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট। ওই লুপটা করার পর দেন আমাদের প্রায় শেষ বলে ফেলতে পারি। এরপর লাস্টের দিকে আছে অ্যারেটা হায়ার লেভেলে লাগে। তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে যদিও বইতে কিছু বইতে দেওয়া আছে, মুজিব স্যারের বইতে অনেক কিছু দিছে, এত কিছু তোমাদের ইন্টারমিডিয়েটে লাগে না। ইন্টারমিডিয়েটে অ্যারের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের বেসিকটা লাগে, সেই বেসিকটা আমি দিব। যদিও আমাদের ভার্সিটি লেভেলে আমরা অ্যারে দিয়ে উড়ুস্তুল কাজ কারবার করছি, কিন্তু এগুলো তোমাদের লাগবে না। তো তোমাদের যেগুলো লাগবে সেগুলো, কারণ বইগুলোতে দেখা গেছে তোমার এক এক বইতে এক এক জিনিস অতিরিক্ত দিচ্ছে। তো অতিরিক্ত এত জিনিস পেতে গেলে তুমি তো আর এখন ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছ না। তো যেহেতু ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছ না, তোমার তো আর একবারে তুমি তো এখন প্রোগ্রামার হয়ে যাচ্ছ না। তোমাকে ইন্টারমিডিয়েট লেভেলের জন্য যতটুকু লাগে ততটুকু করতে হবে। তো বিভিন্ন বইতে বিভিন্ন জিনিস এক্সট্রা দেওয়া আছে। আমার কথা হচ্ছে আমি তোমাদেরকে পড়ানোর সময় যা যা পড়াবো এর বাইরে কোনো কিছু পড়া লাগবে না। ওই কারণে আমি আমার স্লাইডটা এমনভাবে রেডি করছি যাতে করে নিয়ম মাফিক জিনিসগুলো, অর্থাৎ যেগুলো লাগে সেগুলো শুধু অ্যাড করা আছে, অন্যগুলো অ্যাড করা নাই। তো স্লাইড পড়লে বুঝতে পারবা। তো স্লাইড আমি আগামী ক্লাসে দিব, কারণ হচ্ছে স্লাইডে কিছু সংযোজন বিয়োজন আছে, সেগুলো করার পর তারপর দিব। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।